যদি আপনাকে বলা হয় আজ থেকে 50 বছর ভবিষ্যতে গিয়ে আপনাকে এলিয়েনদের সাথে যুদ্ধ করে পৃথিবীকে বাঁচাতে হবে, আর না হলে খুব দ্রুতই পৃথিবী থেকে মানবজাতি চিরতরে বিলীন হয়ে যাবে, ঠিক তখন আপনি কি করবেন? আজকের গল্পটা এমনই এক হতভাগা স্কুল টিচারকে নিয়ে, যাকে না চাইতেও ওই দেশের সরকার জোর করে ভবিষ্যতে পাঠিয়ে দেয় এলিয়েনদের সাথে যুদ্ধ করার জন্য। কিন্তু মানুষের চাইতে হাজার গুণ শক্তিশালী এসব এলিয়েনদের সামনে কি মানুষ আদৌ টিকে থাকতে পারবে? গল্পের শুরুতে আমরা দেখতে পাই আমাদের হিরো ড্যান ফরেস্টারকে। ড্যান আগে আর্মিতে সার্জেন্ট হিসাবে কাজ করত, কিন্তু বর্তমানে সে একটা স্কুলের বায়োলজি টিচার। ড্যান মানুষ হিসেবে খুব ভালো হলেও নিজের জীবন নিয়ে কিন্তু মোটেও খুশি না, কারণ সে হতে চেয়েছিল একজন বড় বিজ্ঞানী। অথচ ভাগ্য তাকে এনে দাঁড় করিয়েছে এই সাদামাটা স্কুল মাস্টার হিসাবে। আজকেও সে একটা বড় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, ফোন করে তাকে জানিয়ে দেওয়া হয় যে তার আবেদন রিজেক্ট করা হয়েছে। তবে ড্যানের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তার পরিবার, তার মিষ্টি মেয়ে মেউরি আর স্ত্রী এমি। ড্যানের স্ত্রী ও মেয়ে তাকে ভীষণ ভালোবাসে আর অনেক সাপোর্ট করে। ড্যান মেউরিকে সবসময় একটা কথাই শেখায়, জীবনে সবসময় মানুষের ভালো করার চেষ্টা করবে। এর মধ্যেই ড্যান আর তার ফ্যামিলি মিলে টিভিতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে বসে। ব্রাজিল বনাম ফ্রান্সের খেলা চলছে, তখন মাঠ একদম কানায় কানায় ভরা আর দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা। কিন্তু ঠিক তখনই মাঠের মাঝখানে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটে যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। হুট করে আকাশ থেকে বেগুনি রঙের ধোঁয়া আর বিদ্যুতের ঝলকানি দেখা দেয়, আর ওই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে একদল অদ্ভুত পোশাক পরা সৈনিক, যাদের হাতে ছিল আধুনিক সব অস্ত্র। স্টেডিয়ামের সবাই যখন ভয়ে চুপ হয়ে আছে, ঠিক তখনই ওই সৈনিকদের লিডার লেফটেন্যান্ট হাউট মাইক হাতে নিয়ে এক ভয়ঙ্কর ঘোষণা দেয়। সে বলে, আমরা 30 বছর পর অর্থাৎ 2051 সাল থেকে এসেছি। আমরা আপনাদের সাহায্য চাইতে এসেছি, কারণ ভবিষ্যতে হোয়াইট স্পাইস নামের এক ধরনের ভয়ঙ্কর এলিয়েন প্রজাতি পৃথিবীতে আক্রমণ করেছে। তারা এখন পৃথিবীর প্রায় সব মানুষকে মেরে ফেলেছে, তাই দয়া করে আপনারা আমাদের সাহায্য করুন, না হলে মানবজাতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তো এই খবর পুরো বিশ্ব জুড়ে খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, আর সবার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতে থাকে। মানুষ বুঝতে পারে ভবিষ্যতের পৃথিবীকে বাঁচাতে হলে এখন তাদের নিজেদেরকেই কিছু একটা করতে হবে। তো ভবিষ্যতের এই ডাকে সাড়া দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের হাজার হাজার সৈন্য পাঠায়। কিন্তু সমস্যা হলো, যারা ভবিষ্যতে যায় তাদের ভেতর থেকে মাত্র অল্প কয়েকজন মানুষই আবার পৃথিবীতে ফিরে আসে, আর বাকিরা সবাই মারা যায়। এখন পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে আর কোনো প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকই অবশিষ্ট নেই। তাই তারা বিশ্বের বিভিন্ন দেশের সরকার মিলে একটা আইন করে যে এখানকার সাধারণ মানুষদেরও ভবিষ্যতে গিয়ে যুদ্ধ করতে হবে, আর এই সিস্টেমের নাম দেয়া হয় ড্রাফট। মানে সরকাররা এখন সাধারণ মানুষদের জোর করে যুদ্ধে পাঠাতে শুরু করেছে। তবে এই বিষয়টা নিয়ে মানুষ রাস্তায় নেমে অনেক আন্দোলনও করে, কারণ মানুষেরা বলছে তারা কেন এমনটা যুদ্ধে যাবে যা কিনা তাদের সময়ের নয়। কিন্তু সরকারের এখানে কিচ্ছু করার নেই। যাই হোক, ড্যানের স্কুলেও এই প্রভাব পড়ে। ছাত্রছাত্রীরা ড্যানকে বলে, স্যার পড়াশোনা করে লাভ কি, আমরা তো সবাই মারা যাব। ক্লাসের মধ্যে শুধু একটি ছাত্র, যার নাম মার্টিন, সে এসব নিয়ে ভাবে না। সে সারাদিন ভলকানো বা আগ্নেয়গিরি নিয়ে পড়ে থাকে। ঠিক সেই সময় ড্যানের ফোনে একটা মেসেজ আসে, যেখানে বলা হয় তাকে ড্রাফট করা হয়েছে, মানে তাকে এই যুদ্ধে যাওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে। আসলে ড্যান একেবারেই এই যুদ্ধে যেতে চায়নি, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও বাধ্যতামূলক তাকে মিলিটারি বেজে যেতে হয়। তো সেখানে তার হাতে একটা অদ্ভুত মেটাল ডিভাইস পরিয়ে দেওয়া হয়। এই যন্ত্রটি তার শরীরের সাথে এমন ভাবে গেঁথে যায় যে সে চাইলেও খোলা সম্ভব নয়। অফিসাররা জানায়, তোমাকে 7 দিনের জন্য ভবিষ্যতে পাঠানো হবে। যদি তুমি 7 দিন বেঁচে থাকতে পারো, তবে এই যন্ত্রটি তোমাকে অটোমেটিক বর্তমানে ফিরিয়ে আনবে। আর এই যন্ত্রটি দিয়ে ড্যান কোথায় আছে তার লাইভ লোকেশন ট্র্যাক করা যাবে। তবে ড্যানের ভয় হতে থাকে, সে যদি এই যুদ্ধে গিয়ে মারা যায় তাহলে তার স্ত্রী আর সন্তানের কি হবে। কিন্তু একজন অফিসার তাকে জানায় তার মৃত্যু এই যুদ্ধ শুরু হওয়ার আরো অনেক আগেই হয়ে গিয়েছে, অর্থাৎ 2030 সালে তার মৃত্যু হবে। কিন্তু কিভাবে সে মারা যাবে এই ব্যাপারে তাকে কিছুই জানানো হয় না। অর্থাৎ এখানে এমন মানুষদের সিলেক্ট করা হচ্ছিল যারা 50 বছর পর পৃথিবীতে ও এলিয়েনদের সাথে যুদ্ধ শুরু হওয়ার আগেই স্বাভাবিকভাবে মারা যাবে। তো বাসায় ফিরে তার স্ত্রীকে সবকিছু জানায়, আর সব শুনে স্ত্রী এমি বলে, চলো আমরা কোথাও পালিয়ে যাই, কারণ আমি চাই না তুমি এই যুদ্ধে যাও। কিন্তু ড্যান বলে, পালিয়ে গিয়েও কোনো লাভ নেই, কারণ আমার হাতে থাকা এই ডিভাইস দিয়ে সরকার আমাকে যে কোনো মুহূর্তেই খুঁজে বের করবে। তখন এমি বলে, তাহলে তুমি তোমার বাবা জেমসের কাছে যাও, কারণ তুমি তো মেকানিক্যাল জিনিসের অনেক এক্সপার্ট। তবে ড্যান তার বাবাকে একদমই সহ্য করতে পারে না, কারণ অনেক ছোটবেলায় ড্যান আর তার মাকে ফেলে রেখে তার বাবা ভিয়েতনামের যুদ্ধে চলে গিয়েছিল, কারণ তার আসলে বাবা ছিল একজন প্রাক্তন সৈনিক। নিজের পরিবারের
কথা ভেবে ড্যান গিয়ে তার বাবার সাথে দেখা করে আর তার বাবাও তাকে সাহায্য করতে রাজি হয়। কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে সেই পুরনো কথা নিয়ে ঝগড়া লেগে যায় আর রেগে গিয়ে ড্যান সেখান থেকে বেরিয়ে এসে সিদ্ধান্ত নেয় যে সে এই যুদ্ধে যাবেই। তাই সে বাসায় এসে তার স্ত্রী সন্তানকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে ভবিষ্যতের যুদ্ধে যাওয়ার উদ্দেশ্যে। তো এরপর দিন ড্যান ট্রেনিং সেন্টারে চলে যায়। সেখানে তার পরিচয় হয় আরো কিছু সাধারণ মানুষের সাথে। এদের মধ্যে একজন হলো চার্লি, যে একজন বিজ্ঞানী এবং খুবই ভীতু প্রকৃতির একজন মানুষ। আরেকজন হলো ডোরিয়ান, যে খুবই সাহসী এবং এর আগেও দুবার ভবিষ্যতে গিয়ে যুদ্ধ করে ফিরে এসেছে। ডোরিয়ান এই নিয়ে 3 বার ভবিষ্যতে যাচ্ছে যুদ্ধ করতে। তাদেরকে খুব সামান্য ট্রেনিং দেওয়া হয়, কিভাবে গুলি চালাতে হয়, ফার্স্ট এইড দিতে হয়। এরপর তাদেরকে টাইম ট্রাভেল সম্পর্কে বোঝানো হয়। অফিসাররা বলে টাইম ট্রাভেল হলো একটা নদীর মতো, আমরা শুধু দুটো নির্দিষ্ট পয়েন্টের মধ্যে যাতায়াত করতে পারি। 2022 এবং 2051 এর মাঝখানে কোথাও থামা যাবে না। হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। তাদের জানানো হয় এখনই যেতে হবে, ট্রেনিং শেষ করারও সময় নেই। ফিউচার থেকে জরুরি সংকেত এসেছে। সবাই ভয়ে কাঁপতে কাঁপতে টাইম মেশিনের পরে দাঁড়ায়। সেই অদ্ভুত ধোঁয়া আবার তাদের ঘিরে ধরে। চোখের পলকে তারা পৃথিবী থেকে গায়েব হয়ে যায়। কিন্তু এখানে একটা গন্ডগোল হয়। তাদের নামার কথা ছিল মায়ামি বিচের উপর নিরাপদ জায়গায়, কিন্তু কোঅর্ডিনেট ভুল হওয়ার কারণে তারা মায়ামি শহরের আকাশ থেকে সোজা নিচে পড়তে শুরু করে। এটা একটা ভয়ঙ্কর দৃশ্য। অনেক মানুষ বিল্ডিং এর ছাদে পড়ে সাথে সাথেই মারা যায়। ড্যান এবং বাকিরা ভাগ্যক্রমে একটা বিল্ডিং এর ছাদের সুইমিং পুলে পড়ে এবং প্রাণে বেঁচে যায়। পানির উপরে উঠে তারা যা দেখে তাতে তাদের রক্ত হিম হয়ে যায়। সুন্দর মায়ামি শহর এখন ধ্বংসস্তূপে, চারিদিকে আগুন, ধোঁয়া আর ধ্বংসলীলায়। বিল্ডিংগুলো ভেঙে পড়েছে। জনমানবহীন এক ভুতুরে শহর। রেডিওতে কমান্ড আসে, তোমাদের এক্ষুনি একটা ল্যাবরেটরিতে যেতে হবে এবং সেখানে আটকা পড়া রিসার্চ টিমকে উদ্ধার করতে হবে। যেহেতু ড্যানের যুদ্ধের অভিজ্ঞতা আছে, তাই তাকে এই টিমের লিডার বানিয়ে দেয়া হয়। ড্যান তার টিম নিয়ে সাবধানে এগোতে থাকে। চারিদিকে শুধুই মৃত্যু। তারা ল্যাবের ভেতরে ঢোকে। সেখানে তারা একটি মৃত এলিয়েনকে দেখতে পায়। ডোরিয়ান সেই এলিয়েনের একটা নখ ভেঙে নিজের কাছে রাখে ট্রফি হিসাবে। তারা ল্যাবের ভেতরে গিয়ে দেখে রিসার্চ টিমের সবাই মারা গেছে। তাদের লাশগুলো ঝুরে আছে। আসলে মানুষই হলো হোয়াইট স্পাইকদের খাবার, তাই তাদের এখানে ঝুলিয়ে রেখে গেছে, পরে এসে নিয়ে যাবে। রেডিওতে কর্নেল নির্দেশ দেন, ওদের হার্ড ড্রাইভ আর রিসার্চ ডেটাগুলো নিয়ে জলদি বেরিয়ে আসো। ওই এলাকা বোম্বিং করে উড়িয়ে দেয়া হবে। তারা দ্রুত সব ডেটা সংগ্রহ করে নিচে নামতে শুরু করে। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায় এবং তখনই তারা প্রথমবারের মতো জীবন্ত হোয়াইট স্পাইক এলিয়েনকে দেখতে পায়। এই প্রাণীগুলো দেখতে কি যে ভয়ানক। সাদা রঙের শরীর, দ্রুত গতিতে চলে আর তাদের শরীর থেকে ধারালো স্পাইক বা কাঁটা ছুঁড়ে মারে। এলিয়েনটা তার লেজ থেকে স্পাইক ছুঁড়ে একজনকে মেরে ফেলে। শুরু হয় গোলাগুলি, কিন্তু সাধারণ বুলেটে এই এলিয়েনদের কিছুই হয় না। তাদের চামড়া অনেক মোটা। ড্যান তার টিম নিয়ে পালানোর চেষ্টা করে। সিঁড়ি দিয়ে নামার সময় একের পর এক এলিয়েন তাদের আক্রমণ করে। অনেকেই মারা যায়। ড্যান তার বন্দুক দিয়ে গুলি করে কাজ না হয় একটা কুড়োল নিয়ে এলিয়েনের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তাতেও কাজ হয় না। ঠিক সময় ডোরিয়ান এসে তার বিশাল বন্দুক দিয়ে এলিয়েনটাকে উড়িয়ে দেয় এবং সবাইকে জানায় এদের ঘাড় আর পেটে গুলি করতে হবে। ওটাই ওদের দুর্বল জায়গা। তারা কোনো মতে ল্যাব থেকে বেরিয়ে রাস্তায় আসে। উদ্ধারকারী হাম্বি আসার কথা ছিল, কিন্তু এলিয়েনরা সেটাকে উল্টে ফেলে দেয়। এখন তাদের বাঁচার একটাই উপায়, লড়াই করা। চারিদিক থেকে শত শত এলিয়েন তাদের ঘিরে ধরে। মনে হচ্ছে এটাই তাদের শেষ মুহূর্ত। ঠিক তখন আকাশ থেকে ফাইটার জেট আসে এবং বোম্বিং শুরু করে। এলিয়েনরা মারা যায়। ড্যান আর তার কিছু সঙ্গী বেঁচে যায়। জ্ঞান ফেরার পর ড্যান নিজেকে ডোমিনিকান রিপাবলিকের একটি মিলিটারি বেসে আবিষ্কার করে। সে ডোরিয়ানকে খুঁজে পায়। ডোরিয়ান তাকে জানায় যে তাদের টিমের প্রায় সবাই মারা গেছে। ডোরিয়ান আরো বলে যে তার ক্যান্সার আছে এবং সে শীঘ্রই মারা যাবে। তাই সে বারবার এই ভবিষ্যতে ফিরে আসে, কারণ সে নিজের শর্তে মরতে চায়, বিছানায় শুয়ে নয়। একটু পর ড্যানকে বেসের প্রধান কর্নেলের সাথে দেখা করতে বলা হয়। ড্যান টেন্টে ঢুকে দেখে একজন মহিলা অফিসার দাঁড়িয়ে আছে। অন্য সৈন্যরা তাকে কর্নেল ফরেস্টার বলে রাখছে। ড্যান চমকে ওঠে। সে ভালো করে মেয়েটির দিকে তাকায়। হ্যাঁ, এটি আর কেউ নয়, এটি তার নিজের মেয়ে মিউরি, যে এখন বড় হয়ে একজন সায়েন্টিস্ট এবং সেনাবাহিনীর কর্নেল হয়েছে। বাবা ও মেয়ের এই দেখা হওয়াটা খুবই ইমোশনাল ছিল। ড্যান তাকে খুশিতে জড়িয়ে ধরতে চায়, কিন্তু মিউরি খুব কঠোর ব্যবহার করে। সে বাবার সাথে প্রফেশনাল আচরণ করে। মিউরি জানায়, আমি তোমাকে এখানে আনাইনি যাতে আমরা ফ্যামিলি রিইউনিয়ন করতে পারি। আমি তোমাকে এনেছি কারণ আমার তোমার সাহায্য দরকার। মিউরি ড্যানকে একটা ভিডিও দেখায়। সেখানে দেখা যায় সাধারণ পুরুষ এলিয়েনদের চেয়ে আলাদা একটা এলিয়েন। এটি হলো ফিমেল হোয়াইট স্পাইক
বা রানী এলিয়েন। রানী মাটির নিচে থাকে এবং খুব কম বেরোয়। পুরুষ এলিয়েনরা এই রানীকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে দেয়। মিউরি ব্যাখ্যা করে, আমি একটা টক্সিন বা বিষ তৈরি করেছি যা পুরুষ এলিয়েনদের মেরে ফেলতে পারে, কিন্তু এই বিষ রানীর উপরে কাজ করে না। আমাদের এখন জীবন্ত রানী এলিয়েনকে ধরতে হবে, যাতে আমি তার উপর পরীক্ষা করে আরো শক্তিশালী বিষ তৈরি করতে পারি। আর যদি আমরা রানীকে মেরে ফেলতে পারি তাহলেই এদের বংশবৃদ্ধি থামানো যাবে। একটি স্পেশাল টিম তৈরি করা হয়, যেখানে ড্যান আর মিউরি দুজনেই থাকে। তারা হেলিকপ্টারে করে রানীর ডেরায় যায়। যাওয়ার পথে মিউরি ড্যানকে আসল সত্যটা বলে। সে বলে, বাবা তুমি জানো না আমাদের সাথে কি হয়েছিল। তুমি যখন যুদ্ধ থেকে ফিরে এসেছিলে তুমি ডিপ্রেশনে চলে গিয়েছিলে, তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে এবং আমাদের পরিবার ভেঙে গিয়েছিল। আমি যখন 16 বছরের ছিলাম তুমি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলে, তাই আজ তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে। ড্যান এই কথা শুনে ভেঙে পড়ে। সে বিশ্বাস করতে পারে না যে ভবিষ্যতে সে এমন কাজ করবে। সে প্রতিজ্ঞা করে যে সে সবকিছু ঠিক করবে। তারা রানীর গুহায় পৌঁছায়। সেখানে অনেক পুরুষ এলিয়েন পাহারা দিচ্ছে। শুরু হয় এক তুমুল লড়াই। মিউরি এবং ড্যান মিলে কৌশলের রানী এলিয়েনকে খাঁচায় বন্দি করে ফেলে। রানী এলিয়েন ধরা পড়ার পর এক বিকট আওয়াজে চিৎকার করে। এই ডাক শুনে হাজার হাজার পুরুষ এলিয়েন তাদের দিকে ছুটে আসে রানীকে বাঁচাতে। হেলিকপ্টার দিয়ে তারা খাঁচাটি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এলিয়েনরা হেলিকপ্টারেও লাফিয়ে পড়ে। ড্যান ও মিউরি কোনো মতে একটা গাড়িতে করে পালিয়ে যায় এবং পরে হেলিকপ্টারে উঠে বেজে ফিরে আসে। রানী এলিয়েনকে একটি সমুদ্রের মাঝখানের প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়। সেখানে কড়া পাহারায় রাখা হয় তাকে। মিউরি দিন রাত এক করে গবেষণা শুরু করে। ড্যান তাকে সাহায্য করে। এই সময় বাবা মেয়ের মধ্যে সম্পর্ক আবার একটু ভালো হয়। ড্যান মিউরিকে বলে, আমি তোমাকে নিয়ে গর্বিত। মিউরি শেষ পর্যন্ত এমন একটা বিষ তৈরি করতে সক্ষম হয় যা রানী এলিয়েনকেও মেরে ফেলতে পারে। ঠিক সেই মুহূর্তেই হাজার হাজার এলিয়েন সমুদ্র সাঁতরে প্ল্যাটফর্মে উঠে আসে তাদের রানীকে বাঁচাতে। শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। সৈন্যরা একে একে মারা যেতে থাকে। মিউরি ড্যানকে বলে, বাবা এই বিষের বোতল নিয়ে তুমি অতীতে ফিরে যাও। এখানে আমাদের বাঁচার আর কোনো আশা নেই। তুমি অতীতে গিয়ে এই বিষ তৈরি করবে এবং যুদ্ধ শুরু হওয়ার আগেই এদেরকে মেরে ফেলবে। ড্যান মেয়েকে ছেড়ে যেতে চায় না, কিন্তু মিউরি জোর করে। ইতিমধ্যে রানী এলিয়েন ছাড়া পেয়ে যায় এবং মিউরিকে আক্রমণ করে। ড্যান মেয়েকে বাঁচাতে যায়, কিন্তু টাইম মেশিনের সময় হয়ে যায়। চোখের সামনে ড্যান দেখে তার মেয়ে এলিয়েনের হাতে মারা যাচ্ছে। আর ঠিক তখনই সে বর্তমানে 2022 সালে ফিরে আসে। তার হাতে সেই বিষের ভায়াল, কিন্তু সে মানসিকভাবে বিধ্বস্ত। সে জানে তার মেয়ে ভবিষ্যতে মারা গেছে। সে জানতে পারে যে ফিউচারের সাথে লিংক বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ তারা আর ভবিষ্যতে যেতে পারবে না। সবাই হাল ছেড়ে দেয়, মনে হয় পৃথিবী ধ্বংস নিশ্চিত। কিন্তু ড্যান হাল ছাড়ে না। সে তার স্ত্রী এমিকে সব বলে। এমি তাকে একটা গুরুত্বপূর্ণ ক্লু দেয়। সে বলে, তুমি বলেছিলে এলিয়েনরা 2048 সালে রাশিয়াতে প্রথম দেখা গিয়েছিল, কিন্তু কোনো রাডার বা স্যাটেলাইট তাদের স্পেসশিপে আসার কোনো চিহ্ন ছিল না। তার মানে কি এলিয়েনরা আকাশ থেকে আসেনি? হয়তোবা তারা আগে থেকেই পৃথিবীতে ছিল। ড্যান ডোরিয়ানের আনা সেই এলিয়েনের নখটা চার্লিকে দেখায়। সেই নখে কিছু ছাই লেগেছিল। চার্লি পরীক্ষা করে বলে, এই ছাই তো রাশিয়ার কোনো জায়গায় নেই। এটা হাজার বছর আগের চীনের আগ্নেয়গিরির ছাই। তখন ড্যান তার ছাত্র মার্টিনের কাছে যায়, যে ভলকানো নিয়ে পাগল। সেখানেই ড্যান বুঝতে পারে আসল রহস্য। এই এলিয়েনরা আজ বা কাল আসেনি। এরা হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছিল এবং রাশিয়ার বরফের নিচে চাপা পড়েছিল। গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাওয়ার ফলে 2048 সালে তারা জেগে উঠবে। তার মানে তারা এখন রাশিয়ায় বরফের নিচেই ঘুমিয়ে আছে। এখনই তাদের মারার সেরা সময়। ড্যান এই থিওরি নিয়ে সরকারের কাছে যায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তাই ড্যান নিজেই একটা টিম বানায়। সে তার বাবা জেমস, সায়েন্টিস্ট চার্লি, ডোরিয়ান এবং ফিউচার থেকে আসা লিউটেন্যান্ট হার্ট, যে আটকা পড়ে গিয়েছিল, তাকে নিয়ে রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করে। ড্যান তার বাবার কাছে যায় এবং বলে, বাবা আমার তোমাকে দরকার, কিন্তু আমি জানি আমি ভবিষ্যতে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু আমি সেটা বদলাতে চাই। চলো পৃথিবীকে বাঁচাই। জেমস রাজি হয় এবং তার ব্যক্তিগত প্লেনে করে তারা রাশিয়ায় পাড়ি দেয়। রাশিয়ার সেই বরফে ঢাকা জনশূন্য এলাকায় গিয়ে তারা খোঁজ শুরু করে। অবশেষে তারা বরফের নিচে একটা বিশাল এলিয়েন স্পেসশিপ বা মহাকাশযান খুঁজে পায়। তারা বরফ কেটে ভেতরে ঢুকে তারা যা দেখে তা অবিশ্বাস্য। স্পেসশিপের চালক অন্য এক প্রজাতির এলিয়েন, যারা অনেক আগেই মারা গেছে। আর কার্গো বা মালামাল রাখার জায়গায় হাজার হাজার ডিমের মতো পট সাজানো আছে। এই পটগুলোর ভেতরে ঘুমিয়ে আছে ভয়ানক হোয়াইট স্পাইক এলিয়েনরা। আসলে এই এলিয়েনগুলো কোনো বুদ্ধিমান প্রাণী নয়। এগুলো ছিল অন্য কোনো গ্রহের তৈরি করা বায়োলজিক্যাল ওয়েপন বা জীবন্ত অস্ত্র।
যা কোনো কারণে পৃথিবীতে ক্র্যাশ ল্যান্ড করেছিল। ড্যান এবং তার দল সিদ্ধান্ত নেয় যে তারা সব এলিয়েনকে ঘুমের মধ্যেই মেরে ফেলবে। তারা মিউরির তৈরি করা বিষ পটগুলোর মধ্যে ইনজেক্ট করতে শুরু করে। বিষের প্রভাবে এলিয়েনরা মারা যেতে থাকে, কিন্তু তাদের চিৎকার শুনে বাকি এলিয়েনরা জেগে ওঠে। শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। স্পেসশিপের ভেতরে ডজন ডজন এলিয়েন জেগে ওঠে আক্রমণ করে। তারা বুঝতে পারে পুরো স্পেসশিপটা উড়িয়ে দেওয়া ছাড়া আর উপায় নেই। ডরিন, যার ক্যান্সার ছিল এবং যে বীরের মৃত্যু চেয়েছিল, সে বলে, তোমরা পালাও, আমি এখানে বোমা ফিট করে সব উড়িয়ে দেব। ড্যান, তার বাবা এবং চার্লি বাইরে বেরিয়ে আসে। ডোরিয়ান বোমার সুইচ টিপে দেয়। বিশাল বিস্ফোরণে পুরো পাহাড় কেঁপে ওঠে। স্পেসশিপ এবং হাজার হাজার এলিয়েন আগুনের লেলিহান শিখায় ভস্ম হয়ে যায়। সবাই যখন ভাবছে বিপদ কেটে গেছে, ঠিক তখনই বরফের নিচ থেকে বেরিয়ে আসে সেই বিশাল রানী এলিয়েন। সে বিস্ফোরণ থেকে বেঁচে গেছে। রানী এলিয়েনটা এখন আরো ক্ষিপ্ত, আর এবার শুরু হয় বরফের উপর শেষ যুদ্ধ। একদিকে ড্যান আর তার বাবা জেমস, অন্যদিকে বিশাল শক্তিশালী রানী এলিয়েন। চার্লি স্নাইপার দিয়ে গুলি করতে থাকে। জেমস কুড়াল নিয়ে আক্রমণ করে। রানী এলিয়েন ড্যানকে তো প্রায় মেরেই ফেলেছিল। তখন ড্যান তার মেয়ের কথা মনে করে। সে জানে তাকে জিততেই হবে। জেমস নিজের জীবন বাজি রেখে এলিয়েনটার দৃষ্টি আকর্ষণ করে। এই সুযোগে ড্যান এলিয়েনটার পিঠে চড়ে গলা কেটে দেয় এবং তার মুখের মধ্যে সেই বিষের শেষ ভালটা ঢুকিয়ে দেয়। তারপর তাকে লাথি মেরে পাহাড়ের খাদে ফেলে দেয়। রানী এলিয়েন নিচে পড়ে ছটফট করতে করতে মারা যায়। অবশেষে মানবজাতির সবচেয়ে বড় শত্রু শেষ হলো। ড্যান এবং তার বাবা জেমস বরফের উপর শুয়ে হাঁপ ছাড়ে। বাবা ও ছেলের সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। তারা পৃথিবীকে বাঁচিয়েছে, কিন্তু কেউ জানবে না তাদের এই গোপন মিশনের কথা। ড্যান বাড়ি ফিরে আসে। সে তার স্ত্রী ও মেয়েকে জড়িয়ে ধরে। এবার আর সে তার পরিবারকে ছেড়ে যাবে না। সে তার বাবাকে নিয়ে আসে এবং তার নাতনির সাথে পরিচয় করিয়ে দেয়। মুভির শেষে আমরা ড্যানের ভয়েস ওভার শুনতে পাই। আমার মেয়ে আমাকে বলেছিল আমি নাকি তাকে ছেড়ে গিয়েছিলাম, কিন্তু আমি আমার ভবিষ্যৎ বদলে দিয়েছি। আমি আর সেই ভুল করব না, কারণ আমার সেরা ভবিষ্যৎ সামনে নয়। আমার সেরা ভবিষ্যৎ হলো আমার পরিবার, যারা এখন আমার সাথে আছে। তো এই ছিল দ্য টুমারো ওয়ার মুভির সম্পূর্ণ কাহিনী। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।